ছোট্ট একটা লেগুন, প্রবেশ মুখের কাছে আড়াআড়িভাবে বাঁধের মতো গড়ে উঠেছে প্রবাল প্রাচীর। ঢেউ আটকাচ্ছে, লেগুনে ভাসছে ছোট একটা বিমান। এক নজর দেখেই বুঝল কিশোর ও মুসা। ওটা ওদের উভচর, ম্যারাবিনা থেকে যেটা ছিনতাই হয়েছে। মস্ত এক জলচর পাখির মতো ভাসছে ওটা পানিতে, দোল খাচ্ছে ছোট ছোট ঢেউয়ে। ওটা থেকে 30 কি 40 গজ দূরে তীরে পড়ে রয়েছে রবারের ডিঙিটা। দ্রুত একবার লেগুনের পাড়ের জঙ্গলের দিকে চোখ বুলিয়ে নিল কিশোর। লোকগুলোকে দেখা যায় কিনা দেখছে। নেই। আশ্চর্য, গেল কোথায়? মুসার দিকে ফিরে বলল, কি বুঝলে? বিগ হ্যামার আর তার দল? হ্যাঁ, কিন্তু সে কথা বলছি না। তাহলে? বুঝলে না? নিচু গলায় বলল কিশোর, এটাই সেই দ্বীপ। ঝট করে কিশোরের দিকে ফিরল মুসা, চেয়ে রইল। কথাটা একবারও মনে হয়নি তার। এক মুহূর্ত চুপ করে থেকে বলল, তো এখন কি করব আমরা? কি করব? নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। ওমর ভাই থাকলে প্লেনটা আবার দখল করা যেত। নেই যখন তা আর করতে পারছি না। অন্য কিছু ভাবতে হবে। সাগরের দিকে চেয়ে আছে কিশোর। ঢেউয়ের মাথায় এখনো সাদা সাদা ফুটকি। মাথা নাড়ল সে আন মনে। আর কি ভাবব? নিজেকেই যেন প্রশ্ন করল। প্লেনটা এখনো দখল করা যায় হয়তো, কিন্তু কি করে বের করে নিয়ে যাব লেগুন থেকে? আমি অন্তত পারবো না। জায়গা নেই, ওড়ার গতি সঞ্চয় করার আগেই বাঁধের কাছে পৌঁছে যাবে প্লেন। সৈকতও খুব ছোট, ডাঙা থেকে যে উড়ব তারও উপায় নেই। কি বলতে চাও আসলে? বলতে চাই, নাটকীয় ভঙ্গিতে বলল কিশোর, প্লেনটা স্টার্ট দিতে পারবো। ওমর ভাইয়ের সঙ্গে থেকে সেটুকু শিখেছি। আগে বাড়াতেও পারবো, কিন্তু অতটুকুন জায়গায় ওটা নিয়ে উড়াল দেয়া আমার সাধ্যের বাইরে। ওমর ভাইও পারবে কিনা সন্দেহ। তাছাড়া উঠতে যদি বা পারি, নামতে পারবো না, নামাতেও জানি না। অ্যাক্সিডেন্ট করে মরব। কিন্তু এখন করবোটা কি? অন্ধকারও হয়ে আসছে, এখন আর কিছুই করার নেই। লুকিয়ে থেকে সুযোগের অপেক্ষা করা ছাড়া। কি সুযোগ? তা জানি না, তবে কোনো না কোনো সুযোগ পেয়েও যেতে পারি। চলো কাটি এখান থেকে, ওরা যে কোনো সময় এসে পড়তে পারে। নিশ্চয়ই বেটারা গুপ্তধন শিকারে বেরিয়েছে। উল্টো দিকের ঢাল বেয়ে দ্রুত নেমে চলল দুজনে। উদ্দেশ্য বনে গিয়ে ঢুকবে, কিন্তু ভাগ্য ওদের নেহায়েত খারাপ। খানিক দূর এগোতে না এগোতেই পড়ল আরেক বিপদে। ঘন একটা নারকেল কুঞ্জ থেকে বেরিয়েই লোকটার গায়ে প্রায় হুমড়ি খেয়ে পড়ল কিশোর। ফ্যাকাশে চেহারার হালকা পাতলা এক লোক উল্টো দিক থেকে আসছিল। লোকটাকে চেনে না দুই গোয়েন্দা, কিন্তু তার হাবভাব, চেহারা আর হাতের রাইফেল দেখে অনুমান করতে কষ্ট হলো না সে কে। আরে আরে, টেনে টেনে কথা বলে লোকটা। কি অবাক কাণ্ড তোমরা! এসো এসো, আমার দেখলে খুব খুশি হবে। বলছিল তোমরা এসেও পড়তে পারো। শান্ত চোখে লোকটার দিকে চেয়ে আছে কিশোর। ভয় পাচ্ছে না, ভেতরে ভেতরে জমে উঠছে ঠান্ডা রাগ। তুমি ইমের চাপ? বা বা, নামও তো জানো দেখছি। এসো, অন্ধকার হয়ে যাচ্ছে, আলো থাকতে থাকতে যাওয়া দরকার, নইলে পাথরে পিছলে পড়ে ঠ্যাং ভাঙবে। অসহায় বোধ করল দুই গোয়েন্দা। কিছুই করার নেই, নীরবে চলল লোকটার সঙ্গে। লেগুনের একধারে ছোট্ট একটা খোলা জায়গায় নিয়ে এলো তাদেরকে চাব। পাথরের স্তূপ আড়াল করে রেখেছে, তাই জায়গাটা আগে দেখতে পায়নি মুসা কিংবা কিশোর। তিনজন বসে আছে সেখানে।
হ্যামারের পাশে বসেছে লম্বা এক লোক, কোটরে বসা, চোখ ঘোলাটে। তাদের উল্টো দিকে বসেছে কুচকুচে কালো বিশাল এক নিগ্র। বেশভূষা দেখে অন্য সময় হলে হেসে ফেলত মুসা, কিন্তু এখন হাসি আসছে না। চানাচুর কিংবা সাবানের বিজ্ঞাপন করার জন্যে যেন সং সেজেছে লোকটা। মাথায় চূড়াওয়ালা টুপিটা শুধু নেই। লাফিয়ে উঠে দাঁড়ালো নিগ্র, কড়া চোখে তাকিয়ে রয়েছে বন্দীদের দিকে। এমনিতে ঝুলে থাকা ঠোঁট আরও ঝুলে পড়েছে। হাতের মোটা মোটা আঙুল মুঠো পাকাচ্ছে আর খুলছে ধীরে ধীরে, বিস্মিত। তো এসে গেছো? কিশোরের দিকে চেয়ে বলল হ্যামার। তাই তো মনে হয়, নাকি? বাঁকা জবাব দিল কিশোর। যা জিজ্ঞেস করব সোজা জবাব দেবে, নইলে। কি করবে? মুঠো পাকিয়ে দেখালো হ্যামার। ধমকে উঠল, আরগুলো কোথায়? কোথায় আমারও জানতে ইচ্ছে করছে, বলল কিশোর। জানো না বলতে চাও? মিথ্যে বললে বিপদে পড়বে। ওরা কোথায়? মিথ্যে বলার দরকার নেই। তাছাড়া ভীষণ ক্লান্ত বোধ করছে কিশোর। যা ঘটে ঘটুক, পরোয়া করে না আর। মিছে কথা বলবো কেন? বোধহয় ডুবে মরেছে ওরা। খসখসে কণ্ঠে সে বলল। ঝড়ের আঘাতে ভেঙে পড়েছে প্লেন, সাগরে পড়ে চুরমার হয়েছে। আমরা দুজন বেঁচে গেছি, ব্যাস যা জানি বললাম। দীর্ঘ এক মুহূর্ত নীরবতা। কিশোরের বলার ধরনে এমন কিছু রয়েছে, তার কথা অবিশ্বাস করতে পারল না শত্রুরা। বেশি চালাকির ফল, অবশেষে বলল হ্যামার। সঙ্গীদের দিকে ফিরল। ছেলে দুটোকে কি করব? দাঁত বের করে হাসল নিগ্র ম্যাবরি ভেনাবল। চোখের পলকে হাতে বেরিয়ে এসেছে খুর। ভয়ঙ্কর ভঙ্গিতে হাতের তালুতে ঘষতে শুরু করল ঝকঝকে খুরের ফলা। সরাও ওটা, ধমক দিল ঘোলাটে চোখ। অহেতুক খুন জখমের কোনো মানে নেই। ওদেরকে ছেড়ে দিলেই কি, ক্ষতি তো আর করতে পারছে না। যদি প্লেনটা নিয়ে পালায়, বলল ইমেট চাপ। ছেলেগুলো খুব বেশি চালাক, প্লেন চালাতে জানে কি না কে জানে। এখনই ছেড়ে দেয়া ঠিক হবে না। আমারও তাই মনে হচ্ছে, হ্যামার বলল। তাছাড়া আমরা যা খুঁজছি ওগুলোর ব্যাপারেও হয়তো জানে। নিশ্চয়ই, জোরে মাথা ঝাঁকালো চাপ। বেঁধে ফেলে রাখি, সকালে শুনবো আমরা ওরা কি কি জানে। সারা রাত বাঁধা থাকলে সকালে মন বদলাবে, গলা ছেড়ে গান গাইতে শুরু করবে হয়তো। তাড়াহুড়ো করে এখনই কিছু করে ফেলার কি দরকার? ঠিকই বলেছ, সায় দিল হ্যামার। বাঁধো, বেঁধে ফেলো। ইচ্ছে করলে যখন খুশি মেরে ফেলে দিতে পারি, কিংবা ছেড়ে দিতে পারি, সেটা পরে ভাবব। ম্যাবরি, দড়ি আনো। একধারে পড়ে থাকা মালপত্র ঘেঁটে দড়ি বের করল ম্যাবরি। খপ করে মুসার কবজি চেপে ধরল। চাপের চোটে মুঠো আপনা আপনি আলগা হয়ে গেল গোয়েন্দা সহকারীর। মোহরটা হাতেই ছিল, আঙুল খুলে যেতেই বালিতে পড়ল। আনন্দে চেঁচিয়ে উঠল ম্যাবরি। ছোঁ মেরে তুলে নিল মোহরটা। কোথায় পেয়েছ? জিজ্ঞেস করল মুসাকে, দেখাচ্ছে সঙ্গীদেরকে। জবাব দিল না মুসা। কোথায় পেয়েছ? গর্জে উঠল হ্যামার। বলছো না কেন? এটা সেই ডাবলুনটাই, ঠান্ডা গলায় বলল মুসা। লস অ্যাঞ্জেলেসে যেটা পেয়েছি। মিছে কথা, ওটা অ্যালেন কিনির কাছে, বলল ম্যাবরি। বললাম না এটা সেই মোহরটাই, জোর গলায় প্রতিবাদ করল মুসা। অ্যালেন কিনির কাছ থেকে নিয়েছি। আমাদের দেখে কিছু বুঝতে পারছো না? প্লেন ভেঙে মরার দশা, আর এনারা বলছেন মোহর খুঁজে পেয়েছি। আমাদের চেহারা দেখে সেরকম লাগছে? দেখি তো মোহরটা। ম্যাবরির দিকে হাত বাড়ালো হ্যামার। দ্বিধা করছে ম্যাবরি।
কিশোরের মনে হলো ঠিক ওভাবেই দ্বিধা করেছিল ববের বাবা। হয়তো ঠিক ওই জায়গাটাতেই দাঁড়িয়ে, হয়তো ওভাবেই হাত বাড়িয়েছিল হ্যামার সেদিনও, দিতে অস্বীকার করেছিল মিস্টার কলিন্স। আমি এটা রাখি বস, অনুনয় করল ম্যাব্রি। কি ভাবলো হ্যামার? ঠিক আছে রাখো, একটা নিয়ে গোলমাল করে লাভ নেই, অনেক পাবো শিগগিরই। খুশিতে বাগবাগ হয়ে মোহরটা পকেটে ঢুকিয়ে রাখলো ম্যাব্রি। তারপর দড়ি নিয়ে কাজে লেগে গেল। মশার 2 কবজি এক করে বাঁধল, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে 2 পা বাঁধল। নরম বালি না হলে খুব ব্যথা পেত মশা। ঠিক একইভাবে কিশোরকেও বাঁধা হলো। রাত নামল, চাঁদ উঠল, রূপালী আলোর বন্যায় প্লাবিত করে দিল চারপাশে। ছোট্ট ল্যাগুনের পানিকে মনে হচ্ছে এখন তরল রূপা। বালিতে কম্বল বিছিয়ে শুয়ে পড়ল ইমেট চাব। অন্য 3 জনও তাই করল। কিশোর আর মুসাকে শাসালো হ্যামার। সকালে তোমাদের ব্যবস্থা করব, দাঁড়াও, বলে শুয়ে পড়ল পাশ ফিরে। পানি থেকে জ্যাকেটটা যখন তুলেছে মুসা, তখন সে কিংবা কিশোর তাদের বাঁয়ে ভালো মতো তাকালেই দেখতে পেত ববকে। ঝড়ের তোড়ে সাগরের তল থেকে ছিঁড়ে উঠে আসা শ্যাওলা স্তূপ হয়ে আছে এই জায়গাটায়। ভেজা পিচ্ছিল শ্যাওলার স্তূপের তলায় প্রায় অর্ধেকটা ঢাকা পড়ে আছে ববের শরীর। না, মরেনি বব, খুব সৌভাগ্য। বিশাল একটা ঢেউ ছুঁড়ে ফেলেছে তাকে সৈকতে, বেহুঁশ হয়ে আছে। মুসা আর কিশোর চলে যাওয়ার পরও অনেকক্ষণ নড়ল না বব, লাশ হয়ে পড়ে আছে যেন। সূর্য ডুবল, ভাটা শুরু হলো সাগরে, চাঁদ উঠল। ববের ফ্যাকাশে চেহারা আরো ফ্যাকাশে দেখাচ্ছে এখন রূপালী জ্যোৎস্নায়। গর্ত থেকে বেরিয়ে মার্চ করে এগিয়ে এলো একটা কাঁকড়া। দাঁড়া দুটো শূন্যে তুলে রেখেছে অদ্ভুত দুটো অ্যান্টেনার মতো, চলার তালে তালে দুলছে। দাঁড়ার মাথার ধারালো আঁকশি জোড়া মৃদু কিটকিট শব্দ করে একবার খুলছে, একবার বন্ধ করছে। 2 গজ মতো এগিয়ে হঠাৎ থেমে পড়ল কাঁকড়াটা। কোনো রকম বিপদ আছে কিনা আন্দাজ করতে চাইছে হয়তো। আরেকটা গর্ত থেকে আরেকটা কাঁকড়া এসে যোগ দিল প্রথমটার সাথে। আরেকটা, তারপর আরো একটা। দেখতে দেখতে যেন কাঁকড়ার হাট জমে গেল ওখানে। একটা অর্ধচন্দ্র সৃষ্টি করে একসঙ্গে মার্চ করে এগোলো দলটা, অবশ হয়ে পড়ে থাকা দেহটার দিকে। নীরব রাত ভরে গেল জীবগুলোর দাঁড়ার অদ্ভুত কিটকিটে শব্দে। যতই এগোচ্ছে ধীরে ধীরে গতি কমাচ্ছে কাঁকড়াগুলো। আশ্চর্য শৃঙ্খলা, সবকটার গতি একই রকম থাকছে, এতটুকু এদিক ওদিক নেই। নড়ে চড়ে উঠল ববের শরীর। চোখের পলকে থেমে গেল কাঁকড়া বাহিনী একই সঙ্গে। তারপর দ্রুত একটা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল 3 দিকে। দেখতে দেখতে গায়েব হয়ে গেল। চোখ মেলল বব, শূন্য চোখে তাকিয়ে রইল তারাখচিত আকাশের দিকে। হঠাৎ করেই ফিরে এলো বোধশক্তি। ডান কনুয়ে ভর দিয়ে উঠে বসলো তাড়াতাড়ি। তাকালো জ্যোৎস্না উজ্জ্বল সাগরের দিকে। পুরো 1 মিনিট লাগলো নিজেকে বোঝাতে যে সে স্বপ্ন দেখছে না, সমস্ত ব্যাপারটাই কঠোর বাস্তব। উঠে দাঁড়ালো সে, পাক দিয়ে উঠল মাথার ভেতর, গল গল করে বমি করে ফেলল। পেট থেকে নোনা পানি বেরিয়ে যাওয়ায় বরং ভালোই হলো। হালকা হয়ে গেল শরীর আর মাথার ভেতরটা। টলমল পায়ে দাঁড়িয়ে থাকতে পারছে এখন। শরীরের জায়গায় জায়গায় ব্যথা অনুভব করছে, আঙুল কাঁপছে। আরেকবার বমি করল সে।
পেট থেকে নোনা পানি সব বেরিয়ে যাওয়ার পর সুস্থির হলো। তাকালো চারপাশে। সঙ্গীদেরকে দেখার আশা করছে না, দেখা গেলও না কাউকে। বিমানটাও নেই। সে একা। ভয়ঙ্কর একাকিত্ববোধ প্রচণ্ড পীড়া দিতে শুরু করলো তাকে। অন্য তিনজন পানিতে ডুবে মরেছে, এটা বিশ্বাস করতে পারছে না। বেঁচে আছে ওরা, নিরাপদে আছে, তাও বিশ্বাস হচ্ছে না। পানির ধার ঘেঁষে পড়ে থাকা সাদাটে একটা জিনিস চোখে পড়ল তার। কম্পিত পায়ে এগোলো সেদিকে। খানিক এগিয়েই বুঝতে পারল কি ওটা। কাছে যাওয়ার দরকার হলো না। বিমানের সিঁড়ি, ওরা যেটাতে করে এসেছিল সেটার। জোর করে চেপে রাখা পানি আর ঠেকিয়ে রাখতে পারল না, দরদর করে বেরিয়ে এলো চোখ থেকে। আর অবিশ্বাস করার কোনো কারণ নেই। ধপ করে বালিতে বসে দুহাতে মুখ ঢাকলো বব। কতক্ষণ একইভাবে বসে থাকলো বলতে পারবে না। অবশেষে উঠে দাঁড়ালো আবার। এবার ভেঙে পড়ার কোনো মানে নেই। পেছনের ঘন জঙ্গলের দিকে চেয়ে আত্মা কেঁপে গেল। কি ধরনের জানোয়ারের বাসা ওই জঙ্গলে! কি আতঙ্ক আর বিপদ ওঁত পেতে আছে কালো গাছগুলোর আড়ালে! জানে না সে। এখান থেকে দেখে কিছু বোঝারও উপায় নেই। দূর, যত সব আজে বাজে ভাবনা। ধমক দিয়ে মন থেকে আবার ফিরল সাগরের দিকে। আরে ওই তো, ওই সেই পাথরটা যেটাতে নামার চেষ্টা করেছিল সে। বানের পানি চলে যাওয়ায় অনেক উঁচু হয়ে আছে, নিশ্চয়ই শুকনো। ঢেউয়ের দাপাদাপি আর নেই এখন ওটাকে ঘিরে। তার বন্ধুরা কি ওখানেই আছে? টিলার ওপরে বা নিচে কোথাও পড়ে আছে তাদের লাশ। ববের বাবা বলতো, খুন করে লাশ গুম করে না সাগর, ফিরিয়ে দিয়ে যায়। যাবে নাকি? গিয়ে দেখবে? ডানে বাঁয়ে ভালো মতো তাকালো আবার, কিন্তু তেমন কিছু চোখে পড়ল না। খাড়া পাহাড়ের ধার ঘেঁষে এগোলো। এখান দিয়েই যাওয়ার চেষ্টা করেছিল তখন কিশোর আর মুসা। পানি থাকায় পারেনি, কিন্তু এখন শুকনো। ববের যেতে কোনো অসুবিধে হচ্ছে না। পাথরের টিলার কাছে চলে এলো। গোড়ায় কেউ নেই। ওপরে চড়ল, না, এখানেও কেউ নেই। আবার ফিরে এলো সৈকতে। পানি থেকে দূরে একেবারে জঙ্গলের ধারে উঠে এলো। ভয়ে ভয়ে তাকাচ্ছে কালো বনের দিকে। বসলো বব। এরপর কি করবে তাই ভাবছে। আগে পানি দরকার, গলা শুকিয়ে কাঠ। কিন্তু পানি খুঁজতে যাওয়ার সাহস নেই। চাঁদের আলোয় অদ্ভুত আলো আঁধারির খেলা জায়গায় জায়গায়। নির্জন নীরব এই পরিবেশে সেদিকে তাকাতেই গা ছমছম করছে ববের। ভোরের জন্য অপেক্ষা করবে ঠিক করল সে। ডান হাতের তালুতে চিবুক রেখে ভাবতে লাগলো নানা কথা। শূন্য দৃষ্টি স্থির একটা পাথরের স্তূপের দিকে। বসে আছে তো আছেই। এত দীর্ঘ রাত আর আসেনি তার জীবনে। ভাগ্য ভালো, বাতাস উষ্ণ, নইলে খালি গায়ে যেভাবে বসে আছে খোলা বাতাসে, এভাবে থাকতে পারত না কিছুতেই। খুব অসুবিধেই পড়ে যেত। নিজের কক্ষপথে নীরবে এগিয়ে চলেছে চাঁদ। ববের ডানে সৈকত ঘুরে চলেছে যেন। অবশেষে তার বাঁয়ের পাথরগুলোর ছায়া দূর হলো চাঁদের আলো পড়ে। নীলচে উজ্জ্বল একটা আভা ছড়াচ্ছে এখন। এই দুরবস্থায় থেকেও ঢুলু ঢুলু হয়ে এলো তার চোখ এক সময়। ঠিক তখনই একটা পাথরকে নড়তে দেখল সে। নাকি কল্পনা? না, কল্পনাই। যে অবস্থায় রয়েছে সে, তাতে চোখ উল্টো পাল্টা অনেক কিছুই দেখতে পারে।
মানে দেখেছে মনে হতে পারে, কিন্তু পরক্ষণেই পুরো সজাগ হয়ে গেল সে। প্রতিটি স্নায়ু টান টান। পাথরটা সত্যিই নড়ছে, ধীরে ধীরে রূপ নিচ্ছে একটা মানুষে। চোখ বড় বড় করে ওটার দিকে চেয়ে থেকে ভাবছে বব, সে স্বপ্ন দেখছে। হয় স্বপ্ন দেখছে, না হয় ওই জিনিস যাকে সবচেয়ে বেশি ভয় তার, ভূত। ভূত মনে করারও কারণ আছে। যে মানুষটাকে দেখছে সে আধুনিক মানুষের পোশাক পরা নয়। মাথায় ছিট কাপড়ের রুমাল জড়ানো, একটা কোনা ঝুলছে ঘাড়ের ওপরে, ফতোয়ার মতো একটা জামা পরনে। বুকের কাছটায় সুতার পাকানো সরু দড়ি আড়াআড়ি বুনট, ঢোলা রঙিন পাজামার নিচের দিক ঢোকানো বুটের ভেতর। রূপার বাকলেস লাগানো রয়েছে জুতোতে, চাঁদের আলোয় চকচক করছে। আরও একটা জিনিস চকচক করছে, সেটা তার হাতের মস্ত ভোজালি। চোখা মাথাটা ঠেকিয়ে রেখেছে একটা পাথরে। হা হয়ে গেছে বব, নিঃশ্বাস ফেলতে ভয় পাচ্ছে। মূর্তিটা আস্তে ঘুরল, তাকিয়ে রইল প্রবাল প্রাচীরের গায়ে, যেখানে ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে সেদিকে। তারপর যেমন নীরবে এসেছিল তেমনি ভাবেই গায়েব হয়ে গেল আবার। আর কোনো সন্দেহ নেই ববের, ভূতই দেখেছে। শত শত বছর আগে অপঘাতে মরা কোনো জলদস্যুর ভূত। সারা জীবন যা করেছে, মৃত্যুর পরেও সেই পেশায় বোধহয় বেছে নিয়েছে ভয়ঙ্কর ওই জলদস্যু। কিন্তু আরেকবার ওটাকে দেখার অপেক্ষা করল না বব। লাফিয়ে উঠে ছুটল বালিয়াড়ি ধরে। আরেকটা বড় পাথরের স্তূপ চোখে পড়ার আগে গতি কমালো না। কাঁধের ওপর দিয়ে ফিরে তাকালো। ভূতটা তাড়া করে আসছে না দেখে থামল, হাঁফাচ্ছে জোরে জোরে। বসে পড়ে জিরিয়ে নিল খানিকক্ষণ। চোখ সারাক্ষণ রয়েছে যেদিক দিয়ে সে এসেছে সেদিকে। ভূতটার ছায়া দেখলেই উঠে দৌড় দেবে আবার। আর দেখা দিল না ভূত। জিরিয়ে নিয়ে উঠল বব। সামনের পাথরের ফাঁক ফোকর দিয়ে গজিয়ে উঠেছে কয়েকটা নারকেল গাছ। যাক, পানি পাওয়া যাবে। একটা নারকেল জোগাড়ের আশায় সে পা বাড়ালো নারকেল কুঞ্জের দিকে। গাছের গোড়ায় একটা নারকেল দেখে কাছে এসে উবু হতে যাবে, হঠাৎ চোখে পড়ল জিনিসটা। চাঁদের আলোয় চমকাচ্ছে ওটার শরীর। অবিশ্বাস্য। চোখ ডোলে নিয়ে আবার তাকালো। না, আছে তো। লেগুনের স্থির আলোয় ভাসছে একটা বিমান। চকচকে ডানায় জ্যোৎস্না প্রতিফলিত হয়ে এসে পড়েছে ববের চোখে। একবারও মনে এলো না তার ওটাতে চড়েই রওনা দিয়েছিল। ওটা তাদেরই সেই উভচর সিকরস্কি। আনন্দে উৎফুল্ল হয়ে ভাবল, প্লেনের লোকগুলো গেল কোথায়? নিশ্চয়ই আশেপাশেই কোথাও রয়েছে। সরে এসে এদিক ওদিক তাকিয়ে খুঁজল, কিন্তু লেগুনের ধারে খোলা ছোট্ট সৈকতে কাউকে চোখে পড়ল না। ধড়াস করে উঠল বুকের ভেতরটা। মনস্থির করে নিয়ে পা বাড়াতে যাবে, এমন সময় একটা শব্দ শুনে চমকে উঠল সে। ধড়াস করে উঠল বুকের ভেতরটা। কাছেই আছে মানুষটা, নাক ডাকাচ্ছে। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল বব। কি করবে? ডাকবে মানুষটাকে? প্লেনটার দিকে তাকিয়ে হঠাৎ একটা ভাবনা ঝিলিক দিয়ে গেল তার মনে। নির্জন এই দ্বীপে এই সময়ে প্লেন আসে কি করে? সিকোরস্কিটা নয় তো? ভাবনার সঙ্গে সঙ্গে দৃষ্টি তীক্ষ্ণ হলো। চেনা চেনা মনে হচ্ছে এখন বিমানটাকে। আরো কয়েক মুহূর্ত পর আর সন্দেহ রইল না, ওটা সিকোরস্কি।
আনন্দ চলে গেছে মন থেকে, তার জায়গায় ঠাঁই নিয়েছে ভয়। সুযোগ দিলে ভয়টা আতঙ্কে রূপ নেবে। মন শক্ত করল বব। কি করবে? প্লেন চালাতে জানে না যে ওটা নিয়ে পালাবে। তাহলে? হ্যাঁ, প্লেন চালাতে জানে না, কিন্তু নৌকা তো চালাতে পারে। রবারের ডিঙিটা নিয়ে চলে যেতে পারে কাছের অন্য কোনো দ্বীপে, এমন কোনোটাই যেটাতে মানুষের বাস আছে। কিন্তু তার আগে লুকিয়ে দেখে নেবে হ্যামার আর সঙ্গীরা কি করছে। পূবের আকাশ ফ্যাকাশে হতে শুরু করেছে। মরে যাচ্ছে জ্যোৎস্নার উজ্জ্বলতা। ভোরের দেরি নেই। যা কিছু করতে হবে খুব তাড়াতাড়ি, আলো ফোটার আগেই। নিঃশব্দে গাছপালার আড়ালে আড়ালে ঘুরে এসে দাঁড়ালো পাথরের স্তূপের আড়ালে। আস্তে করে মাথা উঁচিয়ে উঁকি দিল। যেদিক থেকে নাক ডাকার শব্দ আসছে সেদিকে। ঢিপ ঢিপ করছে বুকের ভেতর। সামনে একটুখানি খোলা জায়গা। পাশাপাশি শুয়ে আছে 6 জন, কিন্তু 4 জন তো থাকার কথা। একজন নড়ে চড়ে উঠল। ঝট করে মাথা নামিয়ে ফেলল বব। কয়েক মুহূর্ত অপেক্ষা করে সাবধানে আবার উঁকি দিল। নড়ে উঠে এদিক ফিরে শুয়েছে মূর্তিটা। খালি গা, চাঁদের আলো পড়েছে মুখে। দেখেই চিনতে পারল তাকে বব। কিশোর। গলার কাছে চিৎকারটা প্রায় এসে গিয়েছিল ববের। কোনো মতে থামালো। বুকের ভেতরে ঢিপ ঢিপ বেড়ে গেছে। কিশোর, তার মানে তার পাশে শোয়া মূর্তিটা মুসার। বোঝা যাচ্ছে দুজনেরই হাত পা বেঁধে রাখা হয়েছে। তাদের পড়ে থাকার বেকায়দা ভঙ্গি দেখেই এটা স্পষ্ট। ওদেরকে সাহায্য করা দরকার, কিন্তু কিভাবে? একটা ছুরির জন্যে এত আফসোস জীবনে আর কখনো করেনি বব। বাঁধনের গিঁট কি খুলতে পারবে? পারুক আর না পারুক, চেষ্টা করে দেখতেই হবে, সিদ্ধান্ত নিল সে। আকাশের দিকে তাকালো। ইস, এত তাড়াতাড়ি আলো ফুটছে কেন? মনেই পড়ল না এই খানিক আগেও বারবার বলেছে, কেন আলো ফুটতে এত দেরি হচ্ছে? যা কিছু করার খুব দ্রুত করতে হবে, ডাকাতগুলো জেগে যাওয়ার আগেই। পাথরের স্তূপের ওপর দিয়ে নিঃশব্দে নেমে এলো বব। কিশোরের চোখ খোলা। ববকে দেখছে চুপচাপ। জল জল করছে না? তাই তো মনে হয়, ভাবল বব। হাসল। তার হাসি কিশোরের চোখে পড়ল কি না বোঝা গেল না। কিশোরের পাশে এসে বসে পড়ল বব। পায়ের বাঁধনে হাত দিল। একবার চেষ্টা করেই দমে গেল। ভীষণ শক্ত করে বেঁধেছে। এই বাঁধন খুলতে অনেক সময় নেবে। উঠে বসার চেষ্টা করছে কিশোর। বব ফিরে তাকাতেই ফিসফিস করে বলল, খুর। মাথা নেড়ে ইঙ্গিতে দেখালো। দেখতে পেল বব। খানিক দূরে চিত হয়ে শুয়ে আছে এক বিশাল দেহী নিগ্র। নীল জামা গায়ে। তার ছড়ানো হাতের কাছে পড়ে রয়েছে একটা খুর। উঠে এগোলো বব। খুরটা নেয়ার জন্যে হাত বাড়িয়েছে। এই সময় খুলে গেল নিগ্রোর চোখ। জঘন্য একটা মুহূর্ত একে অন্যের দিকে চেয়ে রইল ওরা। গালি দিয়ে লাফিয়ে উঠে বসল ম্যাবরি। পালাও বব, দৌড় দাও! তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠল কিশোর। চমক ভাঙল যেন ববের। স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল। কিন্তু তার আগেই খুর হাতে উঠে পড়েছে নিগ্রো। সাঁই করে হাত চালালো। অল্পের জন্য বাঁচল ববের গলাটা। লাগলে ধর থেকে আলাদা হয়ে যেত মুন্ডু। আর কি দাঁড়ায় সে সেখানে? আতঙ্কে চেঁচিয়ে দৌড় দিল
তাড়া খাওয়া পাহাড়ি ছাগলের মতো সৈকত দিয়ে ছুটছে, পেছনে তাকানোর সাহস নেই। কোথায় কোন দিকে যাবে জানে না, শুধু বুঝতে পারছে বাঁচতে চাইলে নিগ্রোর হাতে পড়া চলবে না, ধরে জবাই করে ফেলবে তাকে খুনেটা। একটা পাহাড়ে উঠে পড়ল বব, উঠে চলল দ্রুত। পেছনে গুলির শব্দ হলো। ববের পায়ের কাছ থেকে উঠে গেল এক খাবলা মাটি। আরেকটা গুলি লাগলো প্রথমটার কাছেই, আরেক খাবলা মাটি উড়ল। তবু থামল না বব। বড় একটা খাদের কাছে এসে থমকে দাঁড়াতেই হলো অবশেষে। সামনে যাওয়ার পথ নেই। ফিরে তাকিয়ে দেখল উঠে আসছে নিগ্রো। ঘুরে এক পাশে ছুটল আবার বব, ঢুকে পড়ল ঘন জঙ্গলে। কিন্তু কয়েক পা এগিয়েই বুঝল ভুল জায়গায় ঢুকেছে। ঘন হয়ে জন্মানো লিয়ানা পাতা আর কাঁটা ঝোপের ভেতরে ছুটে চলা মানুষের সাধ্যের বাইরে। আবার বেরিয়ে এসে বাঁ দিক দিয়ে খাদটা ঘুরে যাওয়ার চেষ্টা করল। জানে না এটা সেই জায়গা। হ্যামারের তাড়া খেয়ে তার বাবাও একদিন যেদিক দিয়ে ছুটেছিল। খাদ ঘুরে ছুটল বব। তাড়া করে আসছে নিগ্রো, অনেক কাছে এসে পড়েছে। ছুটতে ছুটতে আবার বাধা পড়ল সামনে। জঙ্গলে ঢাকা একটা শুকনো খাঁড়ি মতো রয়েছে, ওটায় নেমে লুকিয়ে পড়া যায় না? এদিক ওদিক তাকালো সে। ছোট বড় কয়েকটা গুহা চোখে পড়ল। সময় নেই। একটা গর্তে প্রায় লাফিয়ে নামল সে। ঢুকে বসে পড়ল। হাত দিয়ে মুখ চেপে ধরল যাতে হাঁফানোর শব্দ শোনা না যায়। খাঁড়ির পাড়ে এসে দাঁড়িয়েছে ম্যাবরি। শব্দ শুনে বুঝতে পারল বব। এগিয়ে আসতে শুরু করল পাশের শব্দ। ববের গর্তটার দিকেই এগোচ্ছে। ফাঁদে পড়া ইঁদুরের মতো আতঙ্কে থর থর করে কাঁপছে বব। আর রক্ষা নেই, ধরা বুঝি পড়তেই হবে। মাঝে মাঝে থেমে যাচ্ছে পায়ের শব্দ। নিশ্চয়ই কোনো গর্তের কিনারে দাঁড়িয়ে উঁকি দিয়ে ভেতরটা দেখে নিচ্ছে ম্যাবরি। ববের গর্তটা বড় জোর 5 কি 6 ফুট গভীর। কিনারে এলে তাকে দেখতে পাবে ম্যাবরি। কিন্তু চুপ করে বসে থাকা ছাড়া এখন আর কিছু করারও নেই। এগিয়ে আসছে পায়ের শব্দ। ম্যাবরির ভারী নিঃশ্বাস ফেলার শব্দ কানে আসছে এখন। আসছে আসছে, তারপর থেমে গেল। ওপরে তাকাতে সাহস হচ্ছে না ববের, তবুও তাকালো। তার দিকেই চেয়ে রয়েছে নিগ্রোটা। দাঁত বের করে নীরবে হাসছে। ভয়ঙ্কর ভঙ্গিতে হাতের তালুতে শান দিচ্ছে খুর। গর্তের কিনারে লম্বা হয়ে শুয়ে ভেতরে হাত ঢুকিয়ে দিল নিগ্রো। ববের চুল খামচে ধরে টান দিল। চিৎকার করে উঠল বব। ছটফট করছে, ছুটে যাওয়ার চেষ্টা করছে। চুল ছেড়ে তার ঘাড় চেপে ধরে টেনে তুলে আনছে ম্যাবরি। জবাই করার জন্যে ছাগলের বাচ্চাকে তুলছে যেন। গর্তের বাইরে ববকে বের করে আনলো ম্যাবরি। দাঁড় করিয়ে দিয়ে চুল খামচে ধরল আবার। টান দিয়ে মাথা পেছনে বাঁকা করতেই গলা ঠেলে এলো সামনে। খুর চালানোর সুবিধে হবে। হাসিতে উজ্জ্বল ম্যাবরির মুখ চোখ জলজল করছে। খুর সোজা করল সে। এগিয়ে আনলো ধীরে ধীরে। গলায় বসিয়ে হঠাৎ হ্যাঁচকা টান মারবে। আতঙ্কে হাত দিয়ে গলা রক্ষা করার কথাও ভুলে গেছে বব। সম্মোহিতের মতো চেয়ে রয়েছে নিগ্রোর চোখের দিকে। ঠাস করে একটা শব্দ হলো। বব মনে করল চাপের চোটে তার ঘাড়ের হাড় ভেঙে গেছে। কিন্তু ব্যথা পাচ্ছে না কেন? খুরি বা চালাচ্ছে না কেন নিগ্রোটা? আরে
চেহারা দেখি বদলে গেছে ব্যাটার হঠাৎ করে। হাসি মুছে গেছে। কেঁপে উঠল ম্যাবরির শরীর। হাত থেকে খসে পড়ে গেল খুর। পাথরে পড়ে শব্দ তুলল ববের কানে। মধুর বাজনার মতো শোনালো সেই শব্দ। 3 কি 4 সেকেন্ড ওভাবেই দাঁড়িয়ে রইল নিগ্রোটা। তারপর মুখ থুবড়ে পড়ল পাথরের ওপর। চোখের সামনে থেকে বাধা সরে যেতেই লোকটাকে দেখতে পেল বব। ম্যাবরির ঠিক পেছনেই। বব ধরে নিল মরে গেছে সে, মৃতের রাজ্যে ঢুকে পড়েছে, তাই এমন সব আশ্চর্য কাণ্ডকারখানা দেখতে পাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে আছে সেই জলদস্যুর ভূত। বাঁ হাতে ভোজালি, ডান হাতে ধরা শত শত বছরের পুরানো পিস্তলের নল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। বোবা হয়ে চেয়ে আছে বব। তার মগজ কাজ করতে চাইছে না যেন। কিন্তু একে একে দ্বিধার সমস্ত গিঁট ছাড়ালো মগজ। খাপে খাপে বসিয়ে দিল সব কিছু। চেঁচিয়ে উঠল বব, আপনি! ডুবতে ডুবতেও ভেসে রইল বিমানটা। দূর থেকে দেখে মুসা কিংবা কিশোর যতখানি খারাপ ভেবেছে, ঠিক ততখানি খারাপ অবস্থায় নেই ওমর। কারণ সহজে ডুববে না বিমান। ভেতরে বাতাস ঢুকে আটকে গেছে। ভেসে রয়েছে ওই বাতাসের জন্যেই। ছোট একটা উপদ্বীপ বা পাথরের অনেক বড় স্তূপ, যাই বলা যাক, ওটার দিকে ভেসে চলেছে বিমান। মূল দ্বীপের এক মাথা থেকে বড় জোর 100-2 গজ দূরে। তারপরে খোলা সাগর। উদ্বিগ্ন হয়ে উপদ্বীপটার দিকে তাকিয়ে রয়েছে ওমর। আশা, যদি কোনোভাবে ওটাতে উঠে ঢেউ ছাড়িয়ে ওপরে উঠে যেতে পারে তো বেঁচে যাবে যাত্রা। তারপর ঝড় কমলে সাঁতরে চলে যেতে পারবে মূল দ্বীপে। কিন্তু কাছে যাবে কি বিমানটা? যেতে পারে, নাও পারে, 50-50 চান্স। একবার তো উপদ্বীপের একেবারে কয়েক গজের মধ্যে চলে এলো। কিন্তু ওমর ঝাঁপ দিয়ে পড়ার আগেই বিপরীতমুখী স্রোতের টানেই হোক কিংবা বাতাসের ঝাপটাই হোক, দ্রুত সরে চলে এলো আবার। খানিক পরে আবার এগোলো বিমান, আবার পিছিয়ে এলো। তারপর আবার এগোতে শুরু করলো। সিদ্ধান্ত নিয়ে ফেলল ওমর, ঝুঁকিটা নেবে। ঝাঁপ দিয়েই পড়বে পানিতে। তারপর সাঁতরে তীরে ওঠার চেষ্টা করবে। এছাড়া উপায় নেই। ও যা ভেবেছে উপদ্বীপের একেবারে গায়ে বাড়ি খাবে বিমান, তা তো হবে না। বেশি সুবিধার জন্যে অপেক্ষা করলে শেষে আর কাছে না গিয়ে যদি স্রোতের টানে খোলা সাগরে ভেসে যায়, তাহলে সামান্য যে সুযোগ আছে সেটাও মিলবে না। তৃতীয়বার কাছাকাছি হতেই ঝাঁপ দিল ওমর। প্রাণপণে হাত পা ছুঁড়ে সাঁতরাতে শুরু করল। কোনো মতে এসে ধরে ফেলল বেরিয়ে থাকা একটা চোখা পাথর। ঢেউ আসছে, শব্দ শুনেই বুঝতে পারছে। লম্বা শ্বাস টেনে নিয়ে দম বন্ধ করে জোরে প্রায় জড়িয়ে ধরে রইল পাথরটা। এসে গেল ঢেউ, চলে গেল মাথার ওপর দিয়ে। কিন্তু সরার নাম নেই আর। দম ফুরিয়ে আসছে। বাতাসের জন্যে আকুলি বিকুলি করছে ফুসফুস। আর পারছে না সে। সরল ঢেউ এত জোরে টান দিল, ওমরের মনে হলো গোড়া থেকে তার বাহু দুটো ছিঁড়ে শরীরটা নিয়ে চলে যাবে পানি। কিন্তু তার প্রচণ্ড মনোবলের কাছে হার মানল ঢেউ। নিতে পারল না। ঢেউ সরে যেতেই পাথর ছেড়ে দিল ওমর। বুক সমান পানিতে এখন সে। টান পুরোপুরি কমেনি। আবার হাত পা ছুঁড়ে অবশেষে উঠে এলো উপদ্বীপে। পাথর ধরে ধরে উঠল উপরে। ঢেউয়ের নাগালের বাইরে এসে ধপাস করে শুয়ে পড়ল। ক্লান্তিতে অবশ হয়ে গেছে শরীর। কয়েক মিনিট
চুপচাপ পড়ে রইল ওমর। জিরিয়ে নিয়ে উঠে বসে তাকালো। উপদ্বীপে সাগরের দিকটায় উঠেছে সে। উঠতে শুরু করলো চূড়ায়। ওখান থেকে দেখা যাবে মূল দ্বীপটা। মুসা আর কিশোরকে দেখতে পাওয়ার আশাও করছে। কিন্তু চূড়ায় পৌঁছার আগেই অবাক হতে হলো তাকে। হঠাৎ আবিষ্কার করল, যে পাথর ধরে ধরে উঠে যাচ্ছে সে, ওগুলোতে মানুষের অস্ত্র লেগেছে। বড় পাথর কেটে ছোট ছোট বিভিন্ন আকারের টুকরো করে সেগুলো দিয়ে একটা বুরুজ মতো বানানো হয়েছে। বুরুজের ওপরে ওঠার পথ খুঁজে বার করল সে। উঠে এলো। অবাক হয়ে দেখল, পুরানো আমলের একটা দুর্গের ভাঙা চত্বরে উঠে এসেছে। গোটা ছয়েক পুরনো কামানও বসানো রয়েছে, কয়েকটা সাগরের দিকে মুখ করা, কয়েকটা ডাঙার দিকে। কাঠের বড় বারকোষে জমিয়ে রাখা হয়েছে বড় বড় গোলা, কামানের গোলা। দুর্গটা তৈরি হয়েছিল নিশ্চয়ই সেই আমলে, যখন ব্যাকানিয়ারদের সঙ্গে স্প্যানিশদের যুদ্ধ চলছিল। চত্বরের এক ধার থেকে ধাপে ধাপে নেমে গেছে সিঁড়ি, পাহাড়ের ভেতরে ঢুকেছে। ভেতরে কি আছে দেখার কৌতূহল হচ্ছে বটে, কিন্তু দেখতে যাওয়ার সময় এটা নয়। উঠে এলো একেবারে চূড়ায়। এখান থেকে মূল দ্বীপ দেখা যায়, সৈকত দেখা যাচ্ছে, কিন্তু যত দূর চোখ যায় জনপ্রাণীর চিহ্ন নেই। মুসা আর কিশোরের কি হলো? নিচে তাকালো ওমর। দ্বীপে আর উপদ্বীপের মাঝে সরু প্রণালীতে এখন উথাল পাথাল ঢেউ, ভীষণ অবস্থা। এখন ওটা সাঁতরে পেরোনোর চেষ্টা, আত্মহত্যার সামিল। অপেক্ষা করা ছাড়া উপায় নেই।